আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আমরা গত কয়েকটা ভিডিওতে পরিফেরা বা স্পঞ্জ নিয়ে পড়াশোনা করছিলাম। তা দেখো, পরের যে পর্বটা আছে এটা হচ্ছে নিডারিয়া পর্ব। তাহলে নিডারিয়া বা সিলেন্টারেটা নামে পরিচিত এই পর্বের প্রাণীগুলো আমাদের অনেক পরিচিত, যেমন জেলিফিশ সবচেয়ে কমন একটা প্রাণী, এটা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো হাইড্রা আছে, সি অ্যানিমন আছে। তাহলে দেখো নিডারিয়া শব্দটার অর্থ কি, দেখো ল্যাটিন ওয়ার্ড নিডারিয়া। নিডারিয়া এই শব্দটা আসছে ল্যাটিন ওয়ার্ড নাইট থেকে। নাইট নাইট মানে হচ্ছে নেটল, বা এটার বাংলা যদি বলি আমরা রোম। হ্যাঁ, রোম বা কাটা বলা যায়। হ্যাঁ, কাটা, ছোট ছোট কাটা। আর ল্যাটিন ওয়ার্ড এরিয়া। হ্যাঁ, এরিয়া শব্দের অর্থ হচ্ছে কানেক্টেড উইথ বা সংযুক্ত, সহজ বাংলায় সংযুক্ত, কানেক্টেড বা সংযুক্ত। অর্থাৎ কাঁটাযুক্ত যে প্রাণীগুলো আছে, যাদের মধ্যে রোম বা কাঁটা আছে, এদেরকে আমরা নিডারিয়া পর্বের আন্ডারে ফেলেছি। এবং আমরা জানি নিডারিয়াকে সিলেন্টার এটাও বলা হয়। হ্যাঁ, কারণ ওদের ভিতরে একটা গহ্বর থাকে যেটাকে আমরা বলি সিলেন্টারন। আমরা একটু পরে আসতেছি। হ্যাঁ, আচ্ছা, যদি নিডারিয়া পর্বটা আসলে একটা ভিডিওতে সম্ভব হবে না, আমি কয়েকটা ভিডিওতে নিডারিয়ার ইনশাল্লাহ এ টু জেড তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখো, কাঁটাযুক্ত প্রাণীগুলোকে নিডারিয়া বলি। তাহলে কাঁটা আবার কেমন? এই যে আমি এখানে এঁকে রেখেছি, দেখো নিডোসাইট। তাহলে এদের বিশেষ ধরনের একটা কোষ আছে, সেটা হচ্ছে কাঁটাযুক্ত কোষ, যেটাকে বলি আমরা নিডোসাইট। খেয়াল করো, এই যে এই নিডোসাইটটা, এটার ভেতরে এই কাঁটাগুলো ঢুকানো আছে। তো যখন কোনো একটা শিকার ওদের কাছাকাছি আসবে, তখন এই কাঁটাটা দেখো বাইরে ওরা নিক্ষিপ্ত করবে। হ্যাঁ, এটা হচ্ছে ওদের দেহে বিশেষ ধরনের কোষ, এই জন্যই বলছে কাঁটাযুক্ত প্রাণী। তো নিডারিয়া পর্বের অনেক বিস্তৃত। তুমি দেখো নিডারিয়া পর্বের যে জেলিফিশগুলো আছে, এদের মধ্যে আছে ধরো সামুদ্রিক বল্লা। সামুদ্রিক বল্লা নামে জেলিফিশ পাওয়া যায়, সামুদ্রিক বল্লা। ঠিক আছে, এই সামুদ্রিক বল্লাটা আবার খুবই বিষাক্ত হয়। হ্যাঁ, এটাকে আমরা কি বলি, এটা বক্স জেলিফিশ নামে পরিচিত। হ্যাঁ, অস্ট্রেলিয়ান বক্স জেলিফিশ। এই বক্স জেলিফিশ, এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে চিরোনেক্স ফ্লেকারি। হ্যাঁ, ওর কামড়ে প্রায় ৬৭ জন লোক মারা যায়। একটা বক্স জেলিফিশ ৬৭ জন লোককে মারতে পারে ওর বিষ দিয়ে। ঠিক আছে, এরকম দেখো সাগর ফ্যান নামে এই পর্বের প্রাণী আছে, সাগর পাখা বলা হয়। হ্যাঁ, খুব বর্ণিল রঙের মতো বড় এরকম। হ্যাঁ, সাগর পাখা। তারপরে ধরো যে এই পর্বের প্রাণীগুলো হচ্ছে যে হাইড্রা, সি অ্যানিমন বা মেট্রিডিয়াম। ঠিক আছে, এরা খুব বিস্তীর্ণ। এবং মজার বিষয়, এই পর্বের প্রাণীগুলো বিভিন্ন বর্ণময় হয়ে থাকে এবং এরা মুক্ত সাঁতারু হয়, আবার কেউ কেউ নিশ্চল কোনো কিছুর সাথে বসে থাকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট জিনিস তোমরা মনে রাখবা, আমরা সমুদ্রের মধ্যে কি দেখি, দেখো সমুদ্রের মধ্যে আমরা কোরাল দেখি। হ্যাঁ, কোরাল, কোরাল, কোরাল রিফ বা প্রবাল প্রাচীর, যেটাকে বলি আমরা প্রবাল প্রাচীর। ঠিক আছে, প্রবাল প্রাচীর। তাহলে এই প্রবাল প্রাচীর গঠন করে হচ্ছে এই নিডারিয়া পর্বের প্রাণী। ঠিক আছে, প্রবাল প্রাচীর বা কোরাল রিফ গঠন করবে হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। ঠিক আছে, আর এই প্রবাল প্রাচীরের মধ্যে প্রায় 25% সামুদ্রিক জীব বসবাস করে। হ্যাঁ, এই জন্য এখানে কি জীবের বৈচিত্র্য অনেক বেশি, এই জন্য প্রবাল প্রাচীরকে বলা হয় সামুদ্রিক রেইন ফরেস্ট। প্রবাল প্রাচীরকে বলা হয় সামুদ্রিক রেইন ফরেস্ট। হ্যাঁ, বা এটাকে বলি আমরা বাড়ি বন, সামুদ্রিক রেইন ফরেস্ট বা বাড়ি বন। ঠিক আছে, বা সমুদ্রের রত্ন ভাণ্ডারও বলে থাকি আমরা। হ্যাঁ, সমুদ্রের রত্ন ভাণ্ডার। ঠিক আছে, ভুল হইল, সমুদ্রের রত্ন ভাণ্ডার।
তাহলে কি বললাম, নিডারিয়া পর্বের যে প্রাণীগুলো ওরা প্রবাল প্রাচীর বা কোরাল রিফ তৈরি করে, যেখানে সামুদ্রিক 25%-এরও বেশি জীব বসবাস করে। এই কারণে এই প্রবাল প্রাচীরকে বলা হয় সামুদ্রিক রেইন ফরেস্ট। রেইন ফরেস্ট মানে যেখানে অনেকগুলো প্রজাতি বসবাস করে। হ্যাঁ, তাহলে সামুদ্রিক রেইন ফরেস্ট বা বাড়িবন বা রত্নভাণ্ডার। ফাইন। তাহলে এই প্রবাল প্রাচীর গঠন কিভাবে হয় দেখো, নিডারিয়া পর্বের কিছু প্রাণী আছে, এরা হচ্ছে নিশ্চল। নিডারিয়া পর্বের কিছু প্রাণী আছে, এরা হচ্ছে নিশ্চল। হ্যাঁ, এদেরকে বলি আমরা পলিপ। নিডারিয়া পর্বের কিছু প্রাণী আছে, এরা হচ্ছে নিশ্চল। নিশ্চল, তাহলে এদেরকে কি বলি আমরা, পলিপ। হ্যাঁ, পলিপ। তাহলে এরা দেখো সমুদ্রের নিচে গিয়ে কোনো একটা জায়গায়, দেখো এই যেভাবে উঁচু নিচু কোনো একটা জায়গায় গিয়ে সংযুক্ত হলো, হওয়ার পরে এই যে এরাই হচ্ছে প্রবাল প্রাচীর গঠন করবে। এরাই কি গঠন করবে, প্রবাল প্রাচীর। এদের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট জমা হবে। কি জমা হবে এদের মধ্যে, ক্যালসিয়াম কার্বনেট। তাহলে নিডারিয়া পর্বের কিছু প্রাণী হচ্ছে নিশ্চল, যাদেরকে আমরা বলি পলিপ। এদের মধ্যে কি জমা হচ্ছে, ক্যালসিয়াম কার্বনেট। তাহলে ক্যালসিয়াম কার্বনেট জমা হইলে দেখো এরাও শক্ত হয়ে যাবে এবং তখন এরা প্রবাল প্রাচীরে পরিণত হবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখি যে প্রবাল প্রাচীর খুবই বর্ণময়, হ্যাঁ, অনেক রঙিন দেখা যায়। তাহলে প্রবাল প্রাচীর কেন রঙিন দেখা যায়, দেখো এই পলিপের ভেতরে, পলিপদের মধ্যে এক ধরনের শৈবাল মিথজীবী হিসেবে বসবাস করে। হ্যাঁ, পলিপের মধ্যে তুমি দেখবা এক ধরনের শৈবাল ও কি করে, মিথজীবী হিসেবে বসবাস করে। হ্যাঁ, পলিপের সাথে শৈবালের মিথজীবী সম্পর্ক আছে। এই শৈবালটার নাম হচ্ছে জুওজেনথেলা। জুওজেনথেলা, হ্যাঁ, জুওজেনথেলা শৈবাল। তাহলে এই জুওজেনথেলা শৈবালের বিভিন্ন পিগমেন্ট, রঞ্জক, রঙিন, এই রঞ্জকের কারণে প্রবাল প্রাচীরের এত সুন্দর বর্ণময়তা চলে আসে। হ্যাঁ, আর আমরা কি বললাম, এই জুওজেনথেলা পলিপদের মধ্যে বসবাস করে, জুওজেনথেলা শালক সংশ্লেষণ করে, ওখান থেকে পলিপগুলো খাবার নেয়। ঠিক আছে, ফাইন। তাহলে এই নিডারিয়ার পলিপেরা এত সুন্দর সামুদ্রিক যে কোরাল বা প্রবাল প্রাচীর গঠন করে, এজন্য নিডারিয়াদের বলা হয় সামুদ্রিক ফুল। নিডারিয়া পর্বের প্রাণীদের বলা হয় সামুদ্রিক ফুল। ঠিক আছে, সামুদ্রিক ফুল বলা হয়। ফাইন। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, যে নিডারিয়া হচ্ছে যারা কাঁটাযুক্ত প্রাণী, কাঁটা সংযুক্ত, কাঁটাযুক্ত কোষগুলোকে বলি আমরা নিডোসাইট। হ্যাঁ, আচ্ছা, এখন নিডারিয়াগুলো কি করে, প্রবাল প্রাচীর তৈরি করে। প্রবাল প্রাচীরের মধ্যে 25% সামুদ্রিক জীব বসবাস করে। এই জন্য প্রবাল প্রাচীরকে কি বলি, সামুদ্রিক রেইন ফরেস্ট বা রত্নভাণ্ডার বা বাড়িবন নামেও পরিচিত। আর এই প্রবাল প্রাচীর গঠন করে কারা, নিডারিয়ানদের মধ্যে কিছু নিশ্চল আছে, যাদেরকে আমরা পলিপ বলি। এর মধ্যে কি হয়, ক্যালসিয়াম কার্বনেট জমা হয় এবং এরা উঁচু নিচু হয়ে একসাথে মিলে প্রবাল প্রাচীর গঠন করে, যাদের মধ্যে আবার জুওজেনথেলা নামক শৈবাল বসবাস করে। এই শৈবাল তার বিভিন্ন রঞ্জক পদার্থের মাধ্যমে এই প্রবাল প্রাচীরকে একটা সুন্দর রূপ দেয়। আমরা সেন্ট মার্টিনে দেখতে যাই, হ্যাঁ, সুন্দর রূপ দেয়। তো নিডারিয়া পর্বের প্রাণীদেরকে এজন্য আমরা কি বলে থাকি, সামুদ্রিক ফুল। ফাইন। আচ্ছা, তাহলে চলো আমরা এই নিডারিয়া পর্বের প্রাণীদের গঠনটা কেমন আমরা একটু এটা দেখবো এখন একে একে করে। আমি এই গঠনগুলো এখানে লিখে রেখেছি, চলো আমরা দেখি একে একে সবগুলো ইনশাল্লাহ কভার করবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো নিডারিয়া পর্বের প্রাণীরা এরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। এরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। হ্যাঁ, ক্লাসটা একটু দীর্ঘ হবে, তোমরা মনোযোগ দিয়ে করলে আশা করি অনেক কিছু শিখতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে দেখো, ধরি এটা একটা শুক্রাণু, নিডারিয়া পর্বের শুক্রাণু, এটা হচ্ছে ডিম্বাণু। তাহলে শুক্রাণু ডিম্বাণু মিলে ধরো একটা জাইগোট তৈরি হইল। হ্যাঁ, এটা হচ্ছে জাইগোট। আচ্ছা, তাহলে জাইগোটটা বারবার কি হবে দেখো, মাইটোসিস বিভাজন হবে। তাহলে বারবার মাইটোসিস কোষ বিভাজন হয়ে সে কি করলো, এরকম একটা কোষ পিণ্ড তৈরি করলো। হ্যাঁ, 12 থেকে 16টা সেল নিয়ে একটা কোষ পিণ্ড তৈরি করলো। এই যে কোষ পিণ্ড তৈরি করলো, এই কোষ পিণ্ডকে আমরা বলি মরুলা দশা। কি দশা বলি, মরুলা দশা। হ্যাঁ,
এই দশাটাকে বলি মরুলা। যেমন দেখা যাচ্ছে, লেখা বোঝা যায় তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, গুড। তাহলে জাইগোট থেকে কি হয়? মরুলা। আচ্ছা, মরুলা হইল, মরুলার পরে দেখো আরেকটা পর্যায়ে যায়, সেটা হচ্ছে ব্লাস্টুলা পর্যায়ে যায়। হ্যাঁ, কি পর্যায়ে যায়? ব্লাস্টুলা পর্যায়ে যায়। ব্লাস্টুলা পর্যায়ে কি হয়? এই মাঝখানে একটা গর্ত অ্যাপিয়ার করে। হ্যাঁ, ব্লাস্টুলা পর্যায়ে কি করে? মাঝখানে একটা গর্ত অ্যাপিয়ার করে। তাহলে আমরা দেখতেছি নিডারিয়া পর্বে, ধরো যে কথার কথা বলতে হাইড্রা, তাহলে হাইড্রার একটা শুক্রাণু একটা ডিম্বাণু মিলে একটা জাইগোট তৈরি হইলো, জাইগোট থেকে বিভাজন হয়ে হয়ে মরুলা হইলো। মরুলার পরে এই যে এই দশাটা হইলো, মাঝখানে একটা গর্ত তৈরি হইলো, এই দশাটাকে বলি আমরা ব্লাস্টুলা। হ্যাঁ, ব্লাস্টুলা। তাহলে কি হলো? মরুলার মধ্যে ধরো এই জায়গায় একটা গহ্বর তৈরি হইলো। হ্যাঁ, এই গহ্বরটাকে বলি আমরা ব্লাস্টোসিল। ব্লাস্টোসিল, ব্লাস্টোসিল। সিল মানে হচ্ছে গহ্বর, এটা একটু মনে রাখবা। সিল মানে হচ্ছে গহ্বর, সিল মানে হচ্ছে গহ্বর বা কোনো ক্যাভিটি। হ্যাঁ, তাহলে ব্লাস্টুলার ভিতরে যে গহ্বর, এটা হচ্ছে ব্লাস্টোসিল। ফাইন। এরপরে দেখো ব্লাস্টুলার পরে আরেকটা দশা আসবে, যেটাকে বলি আমরা গ্যাস্ট্রুলা। মজার বিষয়, এই গ্যাস্ট্রুলা দশায় এই কোষগুলো দুইটা স্তরে সজ্জিত হবে। গ্যাস্ট্রুলা দশায় এই কোষগুলো দুইটা স্তরে সজ্জিত হবে। দেখো, এটা দিলাম আমি বাইরের দিক দিয়ে একটা স্তর দিলাম, কোষের স্তর, ঠিক আছে? আচ্ছা, আবার এই ভিতর দিক দিয়ে আরেকটা স্তর তৈরি হবে। হ্যাঁ, ভিতর দিক দিয়ে আরেকটা স্তর, কোষীয় স্তর তৈরি হবে, ঠিক আছে? ফাইন। তো এখানে ব্লাস্টুলা থেকে গ্যাস্ট্রুলা হওয়ার জন্য এই প্রক্রিয়াটাকে বলি আমরা গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়া। কি প্রক্রিয়া? গ্যাস্ট্রুলেশন। গ্যাস্ট্রুলেশন। তাহলে এই প্রক্রিয়াটা, এটা থেকে হঠাৎ করেই এটা হয় এরকম না। হ্যাঁ, এখানে একটা সিস্টেম আছে গ্যাস্ট্রুলেশন, এটার উপরে আমি ইনশাল্লাহ আবার ভিডিও বানাবো, ওখানে আমি ক্লিভেজ, হ্যাঁ, সিলোম, এই জিনিসগুলো নিয়ে বলবো, ভ্রূণস্তর আরও বিস্তারিত বলবো ইনশাল্লাহ। তাহলে ব্লাস্টুলা থেকে গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়ায় কি হইলো? এদের মধ্যে দুইটা ভ্রূণস্তর তৈরি হইলো। এই যে ভিতর দিকে লাল রং দিছে একটা, বাইরের দিকে। আচ্ছা, মাঝখান দিয়ে দেখো কোনো কোষ থাকে না, কিন্তু জেলির মতো কিছু অর্ধতরল পদার্থ থাকে, যেন দুইটা স্তরের মধ্যে কোনো ফ্রিকশন না হয়। হ্যাঁ, এবং এটাকে যেন নমনীয়তা দেয়, এই কারণে জেলির মতো অর্ধতরল পদার্থ থাকে। তো এই জিনিসগুলোর নাম আমরা কি দিই? দেখো, এই দশাটার নাম হচ্ছে গ্যাস্ট্রুলা, দশাটার নাম হচ্ছে গ্যাস্ট্রুলা। আর গ্যাস্ট্রুলা দশায় বাইরের দিকের এই কোষ স্তরের নাম কি দিই আমরা বলো তো? এন্ডোডার্ম। সরি, বাইরের দিকেরটা দিই হচ্ছে একটোডার্ম। কি দেই? একটোডার্ম, একটোডার্ম। আচ্ছা, আর ভিতর দিকের যে কোষের স্তরটা আছে, এটাকে কি নাম দিই আমরা? এন্ডোডার্ম। ভিতর দিকেরটার নাম দিই আমরা এন্ডোডার্ম। আর মাঝখানে জেলির মতো অকোষীয়, অর্থাৎ এখানে কোনো কোষ থাকে না, হ্যাঁ, আঠালো কিছু পদার্থ থাকে, এটার নাম দিই আমরা মেজোগ্লিয়া। মেজোগ্লিয়া, ঠিক আছে? তো দেখো, মানুষের ক্ষেত্রে অর্থাৎ নিডারিয়া পর্বের পরে প্লাটিহেলমিনথিস পর্ব থেকে, এবং সবচেয়ে উন্নত তো হচ্ছে মানুষ, করডাটা পর্ব। তাহলে মানুষের ক্ষেত্রেও এখানে তিনটা কোষের স্তর তৈরি হয়। এখানে যেমন মেজোগ্লিয়া বলছি, এটা অকোষীয়, কিন্তু মানুষের ক্ষেত্রে মাঝখানেও একটা স্তর থাকে, যেটাকে বলি আমরা মেজোডার্ম। একটোডার্ম, মেজোডার্ম আর এন্ডোডার্ম। কিন্তু এখানে কয়টা ভ্রূণস্তর তৈরি হচ্ছে? দুইটা ভ্রূণস্তর তৈরি হচ্ছে। একটা হচ্ছে বাইরের দিকেরটা কি একটোডার্ম, আর ভিতর দিকেরটা এন্ডোডার্ম। এই জন্য নিডারিয়া পর্বকে বলি আমরা ডিপ্লোব্লাস্টিক। কি বলি? ডিপ্লোব্লাস্টিক, ঠিক আছে? ডিপ্লোব্লাস্টিক প্রাণী। কেন? কারণ ওর ভ্রূণ অবস্থায় দেখো কয় ধরনের ব্লাস্ট সেলের লেয়ার থাকে? ডিপ্লো মানে দুইটা ব্লাস্ট সেলের লেয়ার থাকে। হ্যাঁ, এই যে এগুলোকে কি বলি? ব্লাস্টুলার প্রত্যেকটা সেলকে আমরা ব্লাস্ট বলি বা ব্লাস্টোমিয়ার বলি। হ্যাঁ, ব্লাস্ট সেল বা ব্লাস্টোমিয়ার। তাহলে এই কোষগুলোর কয়টা লেয়ার আছে? দেখো দুইটা লেয়ার, বাইরের দিকে একটোডার্ম, ভিতর দিকে এন্ডোডার্ম। এই জন্য আমরা কি বলি? ভ্রূণ অবস্থায় দুইটা স্তর, এই জন্য ডিপ্লোব্লাস্টিক প্রাণী, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফাইন, আমরা এটা বুঝতে পারলাম ডিপ্লোব্লাস্টিক। তাহলে এখন আমি একটু দেখাই তোমাদের যে এটা তো ভ্রূণ অবস্থায়, তাহলে পরিণত অবস্থায় কি ঘটনা ঘটতেছে। হ্যাঁ, পরিণত অবস্থায় কি ঘটনা ঘটতেছে, হ্যাঁ, আমরা একটু দেখি। দেখো, তাহলে
ভ্রূণ অবস্থায় কেমন ছিল, ধরো বাইরের দিকের স্তর, ঠিক আছে, ফাইন। তারপরে ধরো ভিতর দিকের স্তর, আচ্ছা, মাঝখানে জেলির মতো অর্ধতরল মেজোগ্লিয়া। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে মাঝখানেটা হচ্ছে মেজোগ্লিয়া। নিমন লেখা দেখা যায় নিমন, আচ্ছা গুড। মেজোগ্লিয়া, বাইরের দিকে হচ্ছে একটোডার্ম, এটা কি অবস্থায়, ভ্রূণ অবস্থায়। হ্যাঁ, আচ্ছা, আর ভিতর দিকে হচ্ছে এন্ডোডার্ম। হ্যাঁ, এন্ডোডার্ম, ঠিক আছে। আর এই যে মাঝখানে এইটাকে বলি আমরা আদি সিলেন্টেরন, ঠিক আছে। ধরো যে সিলেন্টেরন, সিলেন্টেরন, আচ্ছা পরে আসতেছি সিলেন্টেরন কি। আচ্ছা, তাহলে এটাই যখন পরিণত হয় তখন কি হয়, এই একটা পূর্ণাঙ্গ ধরো হাইড্রাতে পরিণত হয়েছে, একটা পূর্ণাঙ্গ হাইড্রাতে পরিণত হয়েছে। তাহলে এই যে এগুলো হচ্ছে কোর্সিকা হাইড্রা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই পূর্ণাঙ্গ হাইড্রাতে পরিণত হয়েছে। এখানেও দেখো দুইটা স্তর দেখবো হাইড্রার দেহে। তাহলে এই যে ভিতর দিকে একটা স্তর দেখবো, একটা হাইড্রার তো ধরো এই যে এরকম গোল। হ্যাঁ, আমি যদি এবার লম্বালম্বি কাটি, হাইড্রা তো এরকম গোল, ধরো এই যে এরকম 3 ডাইমেনশনাল। হ্যাঁ, আমি যদি লম্বচ্ছেদ করি তখন এই যে ছবিটা দেখা যাবে। এখানে দেখো আমরা কি দেখতেছি, এখানে দুইটা স্তর আছে, কোষের দুইটা স্তর। তাহলে এই যে আমি এখানে যেটা দিছি, আমি একটোডার্ম ভ্রূণ অবস্থায় ছিল, পরিণত অবস্থায় ওই একটোডার্ম কিসে পরিণত হইলো, দেখো এই যে বাইরের দিকে। হ্যাঁ, এটা হচ্ছে এপিডার্মিস বা বহিত্বকে পরিণত হইলো, এপিডার্মিস, ঠিক আছে। আর ভিতর দিকে ওই যে এন্ডোডার্ম ছিল, এটা কিসে পরিণত হইলো, এন্ডোডার্মিস বা অন্তত্বক, এন্ডোডার্মিস। আর মাঝখানে যে জেলির মতো কি ছিল, মেসোগ্লিয়া, এখানে তো কোনো কোষস্তর ছিল না, তাহলে এটাই রয়ে গেল, এটার নাম হচ্ছে মেসোগ্লিয়া, মেসোগ্লিয়া। আর এই যে এখানে খেয়াল করো, এই মাঝখানের যে গহ্বরটা দেখতেছি, এই গহ্বরটার একটাই ওপেনিং আছে, খেয়াল করো। এই যে যে গহ্বরটা দেখতেছি ওদের দেহের মাঝখানে ফাঁকা গহ্বর, এই যে এটা ছিল আদি সিলেন্টেরন। তাহলে এটা কিসে পরিণত হইলো, এই যে সিলেন্টেরনে পরিণত হইলো। এই গহ্বরটার নাম কি বলি আমরা, সিলেন্টেরন, সিলেন্টেরন, ঠিক আছে। তো এই সিলেন্টেরনের দেখো একটাই ওপেনিং, এই যে এটাকে বলি আমরা মাউথ, ঠিক আছে, মাউথ বলি। তাহলে এটা একটাই ওপেনিং। আমাদের যেমন পরিপাক নালীর মুখ থাকে, পায়ুছিদ্র থাকে, দুইটা ওপেনিং থাকে, এদের ক্ষেত্রে এই পরিপাক সিলেন্টেরনেই হয়, সিলেন্টেরনের একটাই ওপেনিং থাকে, মাউথ থাকে। হ্যাঁ, তাহলে এটা দিয়ে খাবার খায়, বর্জ্য পদার্থগুলো পানি সহকারে এটা দিয়ে বের করে দেয়। আর সিলেন্টেরন কথাটার অর্থ কি দেখো, সিলেন্টেরন, তাহলে আমি আগেই বলছি সিল, সিল মানে কি, সিল মানে হচ্ছে গহ্বর বা ক্যাভিটি। আর এন্টেরন কথাটা হচ্ছে যে আমাদের ক্ষুদ্রান্ত বা পাকস্থলী, এটার সাথে জড়িত। হ্যাঁ, পাকস্থলী না, ক্ষুদ্রান্ত। তাহলে ক্ষুদ্রান্ত কি করে, খাবার পরিপাকের কাজ করে, তাহলে এন্টেরন মানে অন্ত্র বোঝাচ্ছে। হ্যাঁ, অন্ত্র রিলেটেড কিছু একটা। তাহলে দেখো এটা কি খাবার পরিপাকের সাথে এই গহ্বরটা জড়িত, এই জন্য এটার নাম হয়েছে সিলেন্টেরন। এই সিলেন্টেরন খাবার পরিপাক করে, সাথে কি করে দেখো, এখানে খাবার এই কোষগুলোতে প্রবেশ করে এবং সারা দেহে সংবহিত হয়। হ্যাঁ, তাহলে এটাকে বলি আমরা খাদ্য সংবহন গহ্বর, খাদ্য সংবহন গহ্বর, ঠিক আছে, খাদ্য সংবহন গহ্বর। ইংলিশে কি বলি দেখো, গ্যাস্ট্রো ভাস্কুলার, ভাস্কুলার ক্যাভিটি, গ্যাস্ট্রো ভাস্কুলার ক্যাভিটি, খাদ্য সংবহন গহ্বর বলি, অথবা সিলেন্টেরন, অথবা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বলি। আচ্ছা, তাহলে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, গ্যাস্ট্রো, গ্যাস্ট্রো মানে হচ্ছে পাকস্থলী বোঝায়। আমাদের যেমন পাকস্থলী গ্যাস্ট্রিক, আমরা বলি না গ্যাস্ট্রিক হয়েছে, গ্যাস্ট্রিক হয়েছে মানে কি, পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে, গ্যাস্ট্রিক মানে হলো পাকস্থলী। তাহলে এই যে ওর পাকস্থলী কোনটা, এই সিলেন্টেরন হচ্ছে ওর পাকস্থলী। তাহলে সিলেন্টেরনকে ঘেরাও করে রাখছে কোনটা বলো তো, পাকস্থলী বা গ্যাস্ট্রো অথবা সিলেন্টেরনকে ঘেরাও করে রাখছে এন্ডোডার্মিস। এই জন্য আমরা এন্ডোডার্মিসের অপর নাম গ্যাস্ট্রোডার্মিসও বলতে পারি। হ্যাঁ, গ্যাস্ট্রোডার্মিস, ফাইন, গ্যাস্ট্রোডার্মিস, ঠিক আছে। তাহলে আমরা এটুকু বুঝলাম। দেখো, নিডারিয়াদের বলা হয় সমুদ্রের ফুল, রেইন ফরেস্ট, সমুদ্রের রেইন ফরেস্ট বলা হয়, কোরাল রিফ বুঝতে পারছি। হ্যাঁ, ডিপ্লোব্লাস্টিক আমরা বুঝতে পারলাম, সিলেন্টেরন কি জিনিস এটাও বুঝতে পারলাম। খেয়াল করো,
এই যে নিডারিয়া পর্বের প্রাণী, হ্যাঁ, এদের সংগঠন মাত্রাটা কেমন, ঠিক আছে। আচ্ছা, এটা বলার আগে আমরা একটু দেখি যে এদের কি থাকে। এই যেরকম কোর্শিকা থাকে, এই যে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে কোর্শিকা, শিকার ধরার জন্য বিশেষ কতগুলা অঙ্গের মতো কাজ করে, এটাকে বলি আমরা এই যে এগুলা কোর্শিকা। দেখো আমি ওই পাশে একটা হাইড্রা এঁকে রাখছি, তাহলে এখানেও এর কয়টা থাকে, 5 থেকে 7টা কোর্শিকা থাকে, হ্যাঁ, 5 থেকে 10টা কোর্শিকা থাকে। তাহলে এই কোর্শিকাগুলো দিয়ে শিকার ধরে এবং গ্রহণ করে। এই কোর্শিকাগুলার ভেতরে খেয়াল করো, কোর্শিকাগুলার ভেতরে আমরা যদি একটু কোর্শিকাগুলা দেখি, ধরো কোর্শিকা আমরা একটু জুম করে দেখব, অথবা ধরো আমরা এই যে বাইরের যে ত্বকটা আছে, হ্যাঁ, এই যে এপিডার্মিস, এই এপিডার্মিসের এতটুকু একটু বড় করে দেখতে চাই, কোর্শিকা অথবা এপিডার্মিস, হ্যাঁ, অর্থাৎ কি আমরা এই যে একটোডার্ম যে আছে, এই একটোডার্মের ধরো এই কোষগুলা এখানে একটু বড় করে দেখতে চাই। দেখলে পরে আমরা দেখব যে এরকম, হ্যাঁ, বিশেষ কতগুলা কোষ আছে এই জায়গায়, এই বিশেষ ধরনের কোষ দিয়ে ওর দেহের আবরণ তৈরি হয়েছে, হ্যাঁ, এই যে দেখো বিশেষ ধরনের কোষ, এটা দিয়ে কি তৈরি হয়েছে, আবরণ তৈরি হয়েছে। তাহলে এই কোষগুলোকে বলি আমরা আবরণী কোষ বা পেশি আবরণী কোষ। তাহলে ওর ত্বকের আবরণ তৈরি হয়েছে, কোর্শিকার আবরণ তৈরি হয়েছে কি দিয়ে, এই পেশি আবরণী কোষ। তাহলে পেশি আবরণী কোষের গ্যাপে যে গ্যাপগুলো আছে, এখানে কিছু গোল 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 কোষ থাকবে, ওগুলোকে বলি আমরা ইন্টারস্টিশিয়াল কোষ। কিছু এরকম স্নায়ু কোষ থাকবে, হ্যাঁ, অনেক ধরনের কোষ আছে, আমরা বিস্তারিত পড়ব। তবে এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই পেশি আবরণী কোষের মাঝখানে দেখো বিশেষ ধরনের কাঁটাযুক্ত কোষ থাকবে, হ্যাঁ, বিশেষ ধরনের কাঁটাযুক্ত কোষ, ঠিক আছে, বিশেষ ধরনের এই যে এরকম কাঁটাযুক্ত কোষ থাকবে, বিশেষ ধরনের কাঁটাযুক্ত কোষ থাকবে। এই কোষটার নাম দিছি আমরা নিডোসাইট, কাঁটাযুক্ত কোষ, এটার নাম দিছি আমরা নিডোসাইট। তাহলে একটা নিডোসাইট দেখতে কেমন, দেখো আমি এখানে খুব সুন্দর করে একটা নিডোসাইট আঁকায় রাখছি। এখানে দেখো এই যে একটা কাঁটা ভাঁজ করা আছে, হ্যাঁ, এই যে এটা হচ্ছে কাঁটাটা ভাঁজ করা আছে। যেই মাত্র শিকার, ধরো এই যে এখানে একটা শিকার আসলো, ধরো এখানে একটা শিকার আসলো, তাহলে শিকারটা যেই মাত্র কোর্শিকার কাছাকাছি আসবে, কোর্শিকার মধ্যে যে এই যে নিডোসাইট আছে, এই নিডোসাইটের দেখো এই যে উপরে সূক্ষ্ম এই অংশটার নাম হচ্ছে নিডোসিল, এই অংশটার নাম হচ্ছে নিডোসিল। তাহলে শিকার যখনই নিডোসিলকে স্পর্শ করবে, ঠাস করে এই যে এখানে ঢাকনাটা দেখো খুলে যাবে, এই যে এই ঢাকনাটার নাম হচ্ছে অপারকুলাম। তাহলে অপারকুলাম খুলে যাবে, হ্যাঁ, যে অপারকুলাম নামক ঢাকনাটা খুলে যাবে, সাথে সাথে এই যে ভিতরে যে কাঁটাটা ছিল, এই কাঁটাটা বাইরে নিক্ষিপ্ত হবে, ঠিক আছে। তাহলে এই কোষটাকে কাঁটাযুক্ত কোষ, এই কোষের নাম হচ্ছে নিডোসাইট। শুধুমাত্র এই কোষে কাঁটা থাকে এরকম না, কাঁটা ছাড়াও দেখো এই কোষের মধ্যে যে থলিটা দেখতেছি আমরা, এই যে এই কাঁটাটা যে থলির মধ্যে আছে, এই যে এই থলিটা, হ্যাঁ, তাহলে এই যে এখানে ভালো বোঝা যাচ্ছে, এই থলিটা দেখতেছি, এই থলির মধ্যে কিছু বিষ মিশ্রিত তরল থাকে, হ্যাঁ, এই বিষ মিশ্রিত তরলকে বলি আমরা, এই বিষ মিশ্রিত তরল থাকে, হ্যাঁ, এই বিষ মিশ্রিত তরল এটাকে বলি আমরা হিপনোটক্সিন, তরলটাকে বলি হিপনোটক্সিন। তাহলে আমি কি বলতে পারি না যে নিডোসাইট কোষের মধ্যে হিপনোটক্সিন মিশ্রিত একটা থলি দেখা যাচ্ছে, তাই তো বলতে পারি নিডোসাইট কোষের মধ্যে হিপনোটক্সিন মিশ্রিত। হিপনোটক্সিন কি করে, হিপনোটাইজ করে ফেলে, শিকারকে অবশ করে ফেলে। তাহলে হিপনোটক্সিন মিশ্রিত কি দেখা যাচ্ছে, থলি দেখা যাচ্ছে। তাহলে থলিকে আমরা বায়োলজির ভাষায় বলি সিস্ট, কি বলি, সিস্ট। তো নিডোসাইটের ভিতরে এই থলিটার নাম দেই আমরা নেমাটোসিস্ট। কি নাম দেই, নেমাটোসিস্ট, এটার নাম দেই আমরা নেমাটোসিস্ট। তাহলে নিডোসাইটের মধ্যে হিপনোটক্সিন মিশ্রিত যে থলি, এটার নাম হচ্ছে নেমাটোসিস্ট, ঠিক আছে। তাহলে কাঁটাযুক্ত কোষ হচ্ছে নেমাটোসিস্ট। তাহলে কাঁটাযুক্ত কোষের নাম হচ্ছে নিডোসাইট, এর মধ্যে এই থলিটার নাম হচ্ছে নেমাটোসিস্ট। তাহলে কাঁটা দিয়ে কি কি করে, হাইড্রা এই কাঁটা দিয়ে শিকার করবে, আত্মরক্ষা করবে, তারপরে দেখো এই কাঁটাটা তার চলনে সাহায্য করবে, কোনো কিছু আঁকড়ে ধরতে সাহায্য করবে, ইত্যাদি অনেক কাজ আছে। তাহলে এই নিডোসাইট কোথায় বেশি থাকে, অবশ্যই কোর্শিকাতে নিডোসাইট কোষগুলো বেশি থাকে, ঠিক আছে। তাহলে আমি মোটামুটি এই জিনিসগুলো বললাম। দেখো সিলেন্টেরন। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি, দেখো এই হাইড্রাটা হচ্ছে কোষ টিস্যু মাত্রার প্রাণী। হাইড্রাটা কেমন, কোষ টিস্যু মাত্রার প্রাণী, ঠিক আছে, সেল
টিস্যু গ্রেড অর্গানিজম, কোষ টিস্যু মাত্রার প্রাণী। আচ্ছা, এটা মানে কি বুঝাইছি দেখো, কোষ টিস্যু মাত্রার প্রাণী, এটা মানে বুঝাইছি দেখো হাইড্রার দেহের এই যে কোষগুলো আছে, এই কোষগুলো হাইড্রার দেহের এই কোষগুলো এক একটা মানে সিঙ্গেল ভাবে কাজ করে। হ্যাঁ, আবার অনেকে কি করে, যেমন ধরো পেশি আবরণী কোষ, ওরা ওদের এই যে নিচে দিয়ে দেখো কিছু স্নায়ু কোষ থাকে, নিচে দিয়ে কিছু স্নায়ু কোষ থাকে, যার ফলে এই পেশি আবরণী কোষগুলা একটার সাথে আরেকটা কানেক্টেড হয়। তাহলে যখন ধরো হাইড্রা কি করবে, দেহের এদিক দিয়ে আবরণ তো পেশি আবরণী কোষ তৈরি করছে, তাহলে এদিক দিয়ে ধরো বেঁকে যাবে অথবা ধরো এদিকে বাঁকবে সামনে পেছনে, তাহলে এই পেশি আবরণী কোষগুলো একসাথে বাঁকতে হবে, তাহলে এরা একসাথে কাজ করবে, তার মানে এদিকে টিস্যুর মতো কাজ করতেছে। আর এই যে নিডোসাইটগুলো, এরা একটা কোষ একাই কাজ করতে পারে, তাহলে কি কোষ একাই, একটা কোষ একাই কাজ করতেছে, তাহলে এর মধ্যে কি কোষীয় মাত্রাও দেখা যায়, টিস্যু মাত্রাও দেখা যায়, এই জন্য বলছি এটাকে কোষ টিস্যু মাত্রার প্রাণী। আর এটা হচ্ছে অরীয় প্রতিসম। হাইড্রার মধ্যে কোন ধরনের প্রতিসমতা দেখা যায়? অরীয় প্রতিসম বা রেডিয়াল সিমেট্রি। রেডিয়াল সিমেট্রি। জন্মদিনে যে কেক কাটা হয়, হ্যাঁ, ধরো একটা গোল কেক, তাহলে কেকের একটা সেন্টার থেকে দেখো আমরা যদি এইভাবে কেকটা কাটি, ঠিক আছে, এভাবে যদি কেক কাটি, কেক কাটলে পরে দেখো প্রত্যেকটা কি, যদিও আঁকা ভালো হয় নাই, প্রত্যেকটা অংশই কিন্তু সিমিলার, একই রকম হবে। হ্যাঁ, তাহলে হাইড্রাকেও তুমি দেখো, ধরো হাইড্রার দেহটাকে মাঝখান বরাবর একটা অক্ষ কল্পনা করলা, ওখান থেকে যে কেকের মতো তুমি এভাবে স্লাইস করে নিলা, প্রত্যেকটা স্লাইসে ধরো এটার সাথে একটা কোর্সিকা আছে, এটার সাথে কোর্সিকা, এটার সাথে কোর্সিকা, প্রত্যেকটা অংশের সাথে যদি কোর্সিকা থাকে, তাহলে দেখো একই রকম ভাবে তুমি কেটে 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 মানে প্রতিসম একই রকম কতগুলো খণ্ড তৈরি করতে পারবা। তাহলে এই জন্য এই ধরনের প্রতিসমতাকে বলি আমরা রেডিয়াল সিমেট্রি। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো আমরা মোটামুটি এগুলো পড়ছি। আর হাইড্রার পরিপাক, তাহলে হাইড্রার পরিপাক আর শ্বসন কি হয় দেখো, হাইড্রা বা আমরা বলতে পারি নিডারিয়া পর্বে, নিডারিয়া পর্বের জেলিফিশ, হাইড্রা সবাই, এই সি অ্যানিমন এগুলা, তাহলে হাইড্রা বা নিডারিয়া পর্বের পরিপাক হচ্ছে দুই ধরনের। হ্যাঁ, পরিপাক হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক, অন্তঃকোষীয় পরিপাক, হ্যাঁ, আরেকটা হচ্ছে বহিঃকোষীয় পরিপাক, অন্তঃকোষীয় পরিপাক, বহিঃকোষীয় পরিপাক। ঠিক আছে, অন্তঃকোষীয় আর বহিঃকোষীয়। তাহলে অন্তঃকোষীয় বহিঃকোষীয় কি খেয়াল করো, এটা যদি হাইড্রা হয়, হ্যাঁ, এটা যদি হাইড্রা হয়, হাইড্রার ভিতরে দেখো খেয়াল করো, এটা হচ্ছে সিলেন্টেরন, হ্যাঁ, আমরা এই যে কোর্সিকা দিয়ে দিলাম। তাহলে যখন খাবার আসলো, হাইড্রা কিন্তু মাংসাশী, বা এই নিডারিয়া পর্বের ম্যাক্সিমামই কিন্তু মাংসাশী। হ্যাঁ, কারণ ওরা স্টার্চ পরিপাক করতে পারে না, শ্বেতসার পরিপাক করতে পারে না। তাহলে দেখো এই যে খাবার আসলো, হ্যাঁ, সিলিন্ডারের মধ্যে খাবার আসলো, তো এখন হাইড্রা কি করবে, এই খাবারের সাথে পানিও গ্রহণ করবে, পানি গ্রহণ করার পরে এখানে এই মুখছিদ্রটা বন্ধ করে দেবে। তাহলে মুখছিদ্র বন্ধ করলে এই জায়গার যে কোষগুলো আছে, হ্যাঁ, গ্যাস্ট্রোডার্মিসের যে কোষগুলো আছে, ওরা এনজাইম নিঃসরণ করবে এবং হাইড্রা কি করবে, ওর দেহটা এরকম সংকোচন প্রসারণ করবে, যার কারণে কি হবে, খাবারগুলো দেখো ছোট ছোট টুকরায় পরিণত হয়ে যাবে। এরপরে এই ছোট ছোট যে খাবারের টুকরাগুলো আছে, এই ছোট ছোট খাবারের টুকরাগুলো এখানে কি হবে, এই যে গ্যাস্ট্রোডার্মিস বা এন্ডোডার্মিসের যে কোষগুলো আছে, এই কোষের মধ্যে প্রবেশ করবে এবং কোষের মধ্যে এনজাইম মিশ্রিত অবস্থায় এটা পরিপাক হয়ে যাবে। তাহলে দেখো এই নিডারিয়া পর্বতের পরিপাকটা কেমন হয়, বহিঃকোষীয় অর্থাৎ সিলেন্টেরনের মধ্যে পরিপাক হইলো, এটা হচ্ছে কোষের বাইরে সংকোচন প্রসারণের ফলে ছোট ছোট টুকরায় পরিণত হইলো, এবং কোষের ভিতরে প্রবেশ করার পরে এনজাইম দিয়ে খাবার ভাঙা হইলো, যেটাকে বলতেছি অন্তঃকোষীয় পরিপাক। আচ্ছা, তাহলে এই নিডারিয়া পর্বের প্রাণীদের শ্বসন কিভাবে হবে দেখো, গ্যাসীয় বিনিময়ের মাধ্যমে। হ্যাঁ, গ্যাসীয় বিনিময় হবে ব্যাপন প্রক্রিয়ায়। তাহলে এখান থেকে বাইরে যে পানি আছে, পানি থেকে অক্সিজেন নিবে, হ্যাঁ, দ্রবীভূত অক্সিজেন নিবে, কোষের মধ্য থেকে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড ব্যাপন প্রক্রিয়ায় আশেপাশের পানিতে বের করে দিবে, ব্যাপন প্রক্রিয়ায় আশেপাশের পানিতে কার্বন ডাইঅক্সাইড বের করে দিবে। হ্যাঁ, ঠিক আছে। আর ওদের রেচনটা কিভাবে হবে, রেচনটাও ব্যাপন প্রক্রিয়ায় হবে। দেখো নিডারিয়া পর্বের প্রধান রেচন পদার্থ হচ্ছে অ্যামোনিয়া, NH3। তাহলে প্রত্যেকটা কোষে অ্যামোনিয়া তৈরি হবে এবং এগুলো বাইরের পানিতে ব্যাপন প্রক্রিয়ায় সে ছেড়ে দিবে, অ্যামোনিয়া তৈরি হবে, এই অ্যামোনিয়াগুলো ব্যাপন প্রক্রিয়ায় বাইরের পানিতে ছেড়ে দিবে। তাহলে আমি বলতে পারি নিডারিয়া পর্বের যে শ্বসন এবং রেচন, নিডারিয়া পর্বের শ্বসন রেচন এই দুটোই কোন প্রক্রিয়ায় হয়, ব্যাপন প্রক্রিয়ায়।
কোন প্রক্রিয়ায় হয়? ব্যাপন প্রক্রিয়ায় হয়। হ্যাঁ, ব্যাপন প্রক্রিয়া। ফাইন। তাহলে পরিপাক, ব্যাপন। আচ্ছা, আরেকটা জিনিস কি? হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল। খেয়াল করো, নিডারিয়া পর্বের এই যে এরা যখন এদিক দিয়ে পানি ঢুকবে, সি অ্যানিমন বলো, এই যে তোমার হচ্ছে যে সিলেন্টারনে পানি প্রবেশ করবে, তারপরে এই যে এটা হচ্ছে জেলিফিশ, জেলিফিশের এই যে মাঝখানে সিলেন্টারন, এখানে পানি প্রবেশ করবে। হাইড্রার সিলেন্টারন যখন পানি প্রবেশ করবে, এরা এই যে মুখছিদ্রটা বন্ধ করে দিবে, দিয়ে একটা চাপ দিলে পরে দেখো এদের কি হচ্ছে, দৃঢ়তা পাচ্ছে, পানিটাকে একটা চাপের মধ্যে থাকতেছে এবং দৃঢ়তা পাচ্ছে, ওইটাকে বলি আমরা হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি নিডারিয়া পড়বে বেসিক জিনিসপত্র কিছু বুঝতে পারছি। দেখো নিডারিয়াদের বলে সমুদ্রের ফুল, হ্যাঁ, সমুদ্রের রেইন ফরেস্ট নামে পরিচিত। তারপর সমুদ্রের রেইন ফরেস্ট হচ্ছে প্রবাল প্রাচীর, কোরাল রিফ, টিস্যু সংগঠন মাত্রার প্রাণী, ডিপ্লোব্লাস্টিক, কারণ দুইটা কোষ স্তর আছে, কোর্সিকা পাওয়া যায় এদের মধ্যে, নিডোসাইট কি কাঁটাযুক্ত কোষ, নেমাটোসিস্ট কি নিডোসাইটের মধ্যে হিপনোটক্সিন যুক্ত থলি, সিলেন্টারন হচ্ছে তাদের খাদ্য পরিপাক গহ্বর। এদের পরিপাক দুই ধরনের, অন্তঃকোষীয় বহিঃকোষীয়, শ্বসন এবং রেচন হয় ব্যাপন প্রক্রিয়ায়। আর এদের কি পানি প্রবেশ করে হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল হিসেবে কাজ করে, এরা অরীয় প্রতিসাম্য। তাহলে আমরা মোটামুটি নিডারিয়া পর্বের অনেকগুলো বৈশিষ্ট্য দেখে ফেলছি। তো নেক্সট ভিডিওতে আমি ইনশাল্লাহ ওদের জনন এবং কি কি লার্ভা দোষ আছে এটা নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকো। শুরু থেকে এই ক্লাসটা করলে নিডারিয়া পর্ব নিয়ে তুমি A to Z ধারণা পাবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো সেই পর্যন্ত ভালো থাকো। নেক্সট ভিডিওতে আমি জনন এবং বহুরূপিতা এই বিশেষ ধর্মগুলো বোঝাবো। তো ঠিক আছে, ভালো থাকবে। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দিবে আমাদের। ঠিক আছে, আসসালামু আলাইকুম।